ওকে, গুড আফটারনুন স্টুডেন্টস। আই এম সো সরি যে আজকে তো আমার সাথে আপনাদের ক্লাস ছিল না। তারপরও আই ডিসাইডেড দ্যাট আই টেক অ্যান এক্সট্রা ক্লাস। আসলে এই লেকচারটাকে আমি এর পরের ক্লাসে ড্র্যাগ করে নিতে চাচ্ছিলাম না আর কি। সো আমাদের যে নেক্সট ক্লাসটা সানডেতে, তখন আমাদের যে একটা নিউ চ্যাপ্টার নাকি নিউ একটা যে কন্টেন্ট আছে মার্জিনাল কস্টিং এ, ওটা আমি শুরু করতে যাচ্ছিলাম। তো ভাবলাম এখানে আর অল্পই অল্পই আছে এই জিটের পরে, আর ছোট ছোট দু একটা টপিক আছে, তো ওটা শেষ করে দেই আজকে, এই আর কি। তো আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইয়েস ম্যাম। ইজ ইট ভিজিবল? আচ্ছা, তাহলে আমরা লাস্ট ক্লাসে এই যে জাস্ট ইন টাইমের ম্যানেজমেন্ট টেকনিক্স গুলো এগুলো আর কি গো থ্রু করেছিলাম। তো আজকে এখানে আরো কিছু টেকনিক্স আছে, এগুলো অনেক ইজি আসলে, আমি তাও অল্প অল্প করে প্রতিটা একটু এক্সপ্লেন করে যাচ্ছি। আর জিটটা মনে হয় আর কিছুক্ষণ পড়ালেই শেষ হয়ে যাবে। তো আমরা জাস্ট ইন টাইমের যদি একদম কোর কনসেপ্টটার কথা বলি, সেটা এরকম ছিল যে আমাদের কাছে প্রোডাক্টের অর্ডার আসবে বা ডিমান্ড থাকবে। যতটুকু ডিমান্ড বা যতটুকু অর্ডার, আমি সেটাকে ফুলফিল করার জন্য আমি প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করব। সো আমার কাছে যদি 10টা প্রোডাক্টস এর ডিমান্ড থাকে, আমি শুধুমাত্র 10টা প্রোডাক্টসই ম্যানুফ্যাকচার করব, এর থেকে বেশি না। So that we don't end up building a lot of ইনভেন্টরি আমরা মোটেও বিল্ড করতে চাচ্ছি না। এখন সেটার জন্য আমাদের তো অবশ্যই কিছু টেকনিক্স প্রসিডিওর ফলো করতে হবে। সো লাস্ট ক্লাসে আমি এই যে ম্যানেজারিয়াল কিছু টেকনিক্স দেখিয়েছিলাম, এখন দেখেন এখানে আরো কিছু টেকনিক্স এর কথা বলা আছে। একটা হচ্ছে যে ডিজাইন ফর ম্যানুফ্যাকচার। এটা অবশ্য আহ আগেও কিছুটা ডিসকাস করা হয়েছিল। ডিজাইনটা যাতে এরকম হয়, আমরা কস্টটা যাতে কমাতে পারি, যতটা সম্ভব কস্ট কমাতে পারলে সেটা আমাদের জন্য ভালো। সো কস্ট কমানোর ওয়ান অফ দ্য ওয়েজ কুড বি টু রিডিউসিং দ্য নাম্বার অফ ডিফারেন্ট কম্পোনেন্টস অ্যান্ড সাব অ্যাসেম্বলস রিকোয়ার্ড ইন দ্য প্রোডাক্ট। এটাও কিন্তু আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে আমাদের যত কম্পোনেন্টস এর সংখ্যা কমে যাবে, কিংবা হয়তো আমাকে বারবার বারবার অ্যাসেম্বলি করতে হচ্ছে না। সো ধরেন একটা মেশিন একবারে আমি হয়তো অ্যাসেম্বল করছি, সেটা না করে বারবার বারবার বিভিন্ন স্টেজে আমাকে অ্যাসেম্বল করতে হচ্ছে, অনেকগুলো কম্পোনেন্টস নিয়ে ডিল করতে হচ্ছে। ওই ক্ষেত্রে কিন্তু রিস্কটা বেড়ে যায় যে কোথাও মানে কোথাও কোনো একটা ফ্লস থাকবে, সেটা হয়তো আমরা ওভারলুক করব। সো কম্পোনেন্টস যত কম হবে, আমাদের হচ্ছে সেখানে চেক করাটা তত বেশি ইজি হবে। সো যেটা বলেছিলাম, আমাদের যদি একটা প্রোডাক্ট তৈরি করতে 10 সেপারেট কম্পোনেন্টস লাগে, তাহলে কিন্তু আমাদের 10টা কম্পোনেন্টস এর উপরে মানে এরকম মনিটরিং করতে হবে, এবং 10টা জায়গাতে ফ্লস আইডেন্টিফাই করার পসিবিলিটি থাকবে। কিন্তু সেখানে আমরা যদি এমন একটা প্রোডাক্ট তৈরি করি যেখানে আসলে আমাদের 5টা ডিফারেন্ট কম্পোনেন্টস লাগছে, তাহলে কি আমাদের জাস্ট 5টা কম্পোনেন্টের উপরে মনিটরিংটা করলেই হবে। আর হচ্ছে তার মানে 5টা জায়গাতে আসলে আমাদের কোনো ফ্লস আমরা আইডেন্টিফাই করতে পারবো, এরকম একটা প্রবাবিলিটি থাকবে। সো এটা একটা ব্যাপার যে ডিজাইনটা যদি আমরা আসলে একটু ছোট করে ফেলতে পারি, লিন করতে পারি, আমাদের যদি অ্যাসেম্বলি এর যে স্টেজ গুলো এগুলো যদি আমরা কমিয়ে আনতে পারি, তাহলে হচ্ছে ইটস গোনা হেল্প আস ইন অ্যাচিভিং জিট ফিলসফিস। ওকে, সো যেটা ফিলসফি গুলো কি, সেগুলো তো হচ্ছে আগেও মানে প্রথম দিন বলতে একদম শুরুতেই তো বলেছিলাম। তো আপনাদের হয়তো মনে আছে যে আমাদের ওয়েস্টটাকে একদম রিডিউস করে ফেলা, তারপরে হচ্ছে এরকম ছিল স্পিডটা বাড়ানো, তারপরে আমাদের প্রোডাকশনের মধ্যে ফ্লেক্সিবিলিটিটাকে এমবেড করে দেয়, এগুলো আমাদের ছিল যেটা ফিলসফি। ঠিক আছে, এরপর দেখেন বলা হচ্ছে আমরা যাতে স্মল সিম্পল মেশিনস ইউজ করি। মানে আমি একটা অনেক বড় সফিস্টিকেটেড মেশিন ইউজ না করে, আমি যদি ছোট 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 অনেক মানে কয়েকটা ধরনের মেশিন ইউজ করতে পারি, তাহলে হচ্ছে এটা আমাদের জন্য ভালো হবে। দেখেন, ইউজ সেভারাল স্মল সিম্পল মেশিনস, এটার একটা আহ অনেক বড় রিজন হচ্ছে খুব বড় মেশিন গুলো না মুভ করা যায় না। এটা দেখা যায় আমাদের ফ্যাক্টরিতে একটা জায়গাতে আমরা ইনস্টল করবো, ওটা ওখানেই পড়ে থাকবে। কিন্তু আপনাদের হয়তো মনে আছে, জিটের একটা এরকম ফিলোসফি হচ্ছে আমাদের আমাদের মুভমেন্টটা যাতে খুব ফ্লেক্সিবল থাকে, আমরা যাতে প্রোডাক্ট গুলো এক জায়গা থেকে আরেক জায়গাতে খুব দ্রুত মুভ করাতে পারি, মাঝে যাতে অনেক বড় সড়ো কোনো বাধা না থাকে। তো আমরা যদি খুব বড় একটা মেশিন ইনস্টল করে ফেলি, যেটা হয়তো আমাদের ফ্রি মুভমেন্টটাকে আসলে হ্যাম্পার করবে, তাহলে কিন্তু সেটা ওই যে আমাদের আবার আমাদের জিটের যে অবজেক্টিভস গুলো ওগুলো আমাকে আসলে অ্যাচিভ করতে দিবে না। তো তার চাইতে আমি যদি ছোট ছোট কিছু মানে
এক ধরনের মেশিন, কিন্তু আমি এটা ছোট ছোট সাইজের, বাট এটা কয়েকটা কিনলাম আমি, এবং সেগুলোকে আমি ফ্রিলি হয়তো মুভ করাতে পারছি। আর তাছাড়া আমাদের যখন আমরা ফ্যাক্টরিতে আসলে আমাদের অপারেশনস গুলো কন্ডাক্ট করি, তখন কখন কি ধরনের কোন ক্রাইসিস সিচুয়েশন ইমার্জেন্সি অ্যারাইজ করে এটা তো আমরা জানি না, তাই না? সো এরকম লার্জ একটা মেশিন রাখলাম যেটা মুভ করাতে অনেক প্রবলেম হয়, ধরেন একটা অ্যাক্সিডেন্ট হলো। সো ওরকম অ্যাক্সিডেন্টের সময় ধর এই মেশিনটার জন্য হয়তো আসলে আমরা ওইরকম খুব দ্রুত আসলে বের হয়ে যাওয়া বা প্রোডাক্ট গুলোকে ক্লিয়ার করে দেওয়া ফ্যাক্টরি থেকে, সেটা হয়তো আমরা করতে পারছি না, হয়তো সেটা আমাদের মুভমেন্টটাকে আসলে ইম্পিডেড করছে ওই লার্জ একটা মেশিন। তার সাথে যদি ছোট ছোট আমরা কিছু মানে মানে সেভারাল কিন্তু স্মল কিছু মেশিনস রাখি, সেগুলোকে আমরা যদি ইজিলি মুভ করাতে পারি, তাহলে হচ্ছে আমাদের কাজগুলো অনেক ফ্লেক্সিবল হয়ে যাবে। যদি কোনো ইমার্জেন্সি বা কোনো এরকম ক্রাইসিস মোমেন্টস অ্যারাইজ করেও, সেটাকে আমরা মুভ করিয়ে হয়তো আমরা প্রোডাক্ট গুলোকে ফ্যাক্টরি থেকে সরিয়ে দিতে পারবো। আর আরো একটা ব্যাপার আছে, যে বড় একটা মেশিন ধরেন কিনলাম, সেটাতে যদি কোনো প্রবলেম হয়, তখন কিন্তু একদম প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তার সাথে যদি কয়েকটা ছোট ছোট মেশিন থাকে, একটা যদি ধরুন সমস্যা হয় একটা মেশিনে, অন্যগুলো তো ঠিক আছে, তাই না? সো অন্যগুলো দিয়ে তো আমরা আমাদের স্টিল উইল বি এবল টু কন্টিনিউ দ্য প্রোডাকশন প্রসেস। সেটা কিন্তু একটা মেশিন দিয়ে হবে না, একটা বড় মেশিন ওটাতেই যদি প্রবলেম হয়, তাহলে হচ্ছে এভরিথিং উইল কাম টু এ হল্ট। এটা তারপর হচ্ছে ওয়ার্ক ফ্লোর লেআউট, এটা অনেকটা এটার সাথে রিলেটেড আর কি, যে আমাদের ফ্যাক্টরির যে ফ্লোরটা, ফ্লোরের লেআউটটা যাতে খুব ফ্লেক্সিবল থাকে আর কি, যাতে এই যে আমরা খুব স্মুথলি যাতে সেখানে মুভ করতে পারি, প্রোডাক্টস যাতে এক জায়গা থেকে আরেক জায়গাতে ইজিলি মুভ করানো যায়। এমন যাতে না হয় যে প্রোডাক্টস এক জায়গাতে মানে অ্যাকিউমুলেট হতে 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 এটা পুরা মানে ওইখানে একটা হিজিবিজি অবস্থা। সেগুলোকে আমরা হচ্ছে খুব দ্রুত আমাদের ধর কাস্টমারের কাছে নেওয়ার জন্য তো আগে ফ্যাক্টরির বাইরে নিতে হবে, সেটা আমরা দ্রুত আসলে নিতে পারছি না। এটা করলেও তো আসলে আমাদের যে স্মুথ ওয়ার্ক ফ্লো ওটা আসলে ইম্পিডেড হচ্ছে। তো আমাদের এটাই আর কি, ফ্যাক্টরি ফ্লোরের লেআউটটা যেটা, ওটাও যাতে এরকম ফ্লেক্সিবল থাকে আর কি। মানে মানে এই এই জিটের অনেক বড় একটা মানে ফোকাল পয়েন্ট হচ্ছে মুভমেন্টটা যত কমানো যায়। মুভমেন্ট যত কমানো যায় বা মুভমেন্টটাকে যত বেশি স্মুথ রাখা যায়, যত বেশি স্মুথ রাখা যায়, তত আমাদের কাজগুলো হচ্ছে ফাস্ট হবে, এটাই। সো খুব বেশি যাতে ওয়েট করা না লাগে, যে প্রোডাক্টস গুলো ধরেন মেশিন থেকে বের হয়ে আসলো, সেগুলো এক জায়গাতে অনেকক্ষণ ধরে ওয়েট করছে, সেটা যাতে না হয়, আমরা যাতে দ্রুত ওগুলোকে সরিয়ে ফেলতে পারি। তারপরে বলা হচ্ছে টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স। এটা এগুলো অবশ্য টুকটাক বলা হয়েছিল আগে, যে মানে প্রোডাক্টিভ মেইনটেনেন্সটা কিভাবে করে আসলে এনশিওর করা যায়। ধরেন এখানে যে একটা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটাই যদি আপনারা দেখেন, যে যেই অপারেটরসরা, যারা আর কি আমাদের মেশিনটা ধরেন অপারেট করছে, সো তাদেরকে যদি আমরা কিছু এডিশনাল ডিসিশন মেকিং এর অথরিটি দিয়ে দেই, তাহলে হচ্ছে দে উইল বি মোর প্রোডাক্টিভ। সো সেটা কেমন এডিশনাল ডিসিশন মেকিং অথরিটি? যেমন ধরেন যদি মেশিনে ছোটখাটো কোনো প্রবলেমস দেখা দেয়, তাহলে না হয় অপারেটরই ছোটখাটো রিপেয়ারের কাজগুলো করুক। মানে ছোটখাটো রিপেয়ারের জন্য উনি বারবার ওনার ম্যানেজারের কাছে যাবে, এটা তো বেশি আসলে মানে তখন প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায়। তার চাইতে আমি মেশিন অপারেট করছি, মেশিনে হয়তো ছোটখাটো কোনো ইস্যুস দেখা দিয়েছে, আমি সেটাই নিজেই আমি এটা রেকটিফাই করে দেই না, এসব ছোটখাটো রিপেয়ার্স গুলো। যদি কোনো বড় কোনো ইস্যু অ্যারাইজ করে, সেই ক্ষেত্রে আমি ম্যানেজারকে জানাই, তারপর আমি বাইরে থেকে না হয় স্পেশালিস্ট নিয়ে আসি, যারা হচ্ছে বড় ধরনের রিপেয়ারের কাজগুলো করতে পারবে। সো এই ক্ষেত্রে কিন্তু কাজের যে স্পিডটা, সেটা হচ্ছে আরো ফাস্ট হয়ে যাবে, যদি আমাকে অ্যাডিশনাল ডিসিশন মেকিং রেসপন্সিবিলিটিটা দেওয়া হয়। এটাকে আমরা বলছি টোটাল প্রোডাক্টিভ মেইনটেনেন্স আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আম, একটা সেকেন্ড, সেট আপ রিডাকশনস। হ্যাঁ, তো সেট আপ রিডাকশনস এরকম ব্যাপারটা, যে ধরেন আমরা যখন একটা ব্যাচে প্রোডাক্টস প্রডিউস করি, ধরেন আমরা হচ্ছে একটা ব্যাচে 100টা প্রোডাক্ট তৈরি করলাম, তারপরে হচ্ছে মেশিনটা কিন্তু কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, তারপরে মেশিনটা আমাকে নতুন করে আবার সেট করতে হবে। নতুন করে মেশিন সেট করবো, তারপর আবার আমি নতুন করে ধরেন আরো 100টা প্রোডাক্টস এর একটা ব্যাচ হচ্ছে এখান থেকে আমি ম্যানুফ্যাকচার করব। এখন ওরা যেটা বলছে সেটা হচ্ছে এই সেট আপের টাইমটা যেটা, এটা যদি একটু রিডিউস করা যায় ভালো। তো হতে পারে ব্যাপারটা এরকম হয়তো, যে আমি ধরেন একটা ব্যাচে কিছু প্রোডাক্ট তৈরি করলাম, তারপরে হচ্ছে মেশিনটা হয়তো তাও 30 মিনিটস বা 1 ঘন্টার মতো ওয়েট করে, যে টাইমের মধ্যে মেশিনটাকে আমাকে নতুন করে আবার সেট করতে হয়। সো এইখানে তো পুরো 1 আওয়ার হচ্ছে মেশিন ইজ লাইং আইডল, কিছুই হচ্ছে না, খালি হচ্ছে আমরা সেটিং আপের কাজ করছি। এই সেট আপের টাইমটাকে যদি আমরা আরেকটু কমিয়ে আনতে পারি, সেটাও তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো। সো এই ব্যাপারটার জন্য আসলে আমাদের অ্যাক্টিভলি কাজ করতে হবে,
যাতে এই যে একটা ব্যাচের প্রোডাক্টস আমরা তৈরি করে ফেললাম, তারপরে মেশিনটা সেট করব, সেট করে আবার নতুন একটা ব্যাচের প্রোডাকশনের কাজ শুরু করব, এই টাইমটা যাতে আমরা একটু কমাতে পারি। সো আমরা যদি কিছু কাজ একটু আগে থেকেই করে রাখি, এই সেট আপের কাজগুলো ধরেন যখন ম্যানুফ্যাকচারিং এর কাজ চলছে, তখনই নেক্সট সেট আপের কিছু কাজ যদি করে রাখা যায় তাহলে সেটা ভালো, সেটাও একটা ওয়ে হতে পারে টু রিডিউস দ্য সেট আপ টাইম। টোটাল পিপল ইনভলভমেন্ট এগুলো আসলে অনেকবারই বলা হয়েছে, এটা যখন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট পড়িয়েছে ওখানেও বলেছি, এখানেও বলা হয়েছে, মানে সবাইকে জাস্ট কাজের সাথে ইনক্লুডেড রাখা। এগুলো করার অনেক ওয়ে আছে, যেমন হচ্ছে এম্পাওয়ারিং করা আমাদের ওয়ার্কার্সদেরকে, ওদেরকে ডিসিশন মেকিং এর যে অথরিটিটা সেটা কিছুটা দিয়ে দেওয়া, তার মানে সেলফ ম্যানেজিং করা আর কি। তারপর ওরা যখন যে কাজগুলো করছে সেটা আমরা ঠিক টাইমে রিভিউ করছি, রিভিউ করে তারপরে আমরা প্রপার যে ফিডব্যাক দেয় সেটা দিচ্ছি। এগুলো একই সাথে আমাদের কিন্তু, মানে এটা তো ধরেন ওয়ার্কার বা লেবার, তার সাথে তো আমাদের সাপ্লায়ার্স কাস্টমার্স তাদের ইস্যুটাও জড়িত। সো সাপ্লায়ার মানে আমাদের যদি এমন হয় যে সাপ্লায়ার হচ্ছে নিজে কোয়ালিটি প্রোডাক্টস আমাদের কাছে সাপ্লাই দিচ্ছে, তাহলে তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ওইটাই আমাদের আসলে ওয়েল রেটেড সাপ্লায়ারদের সাথে সেই সম্পর্ক রাখতে হবে। আর হচ্ছে ওই যে কাস্টমারদের যে কমপ্লেইন্স আছে এগুলো ডিল করা আর কি। আর মানে যেহেতু এই জিটা তো, যদি আমরা কোনো কাস্টমার আসলে কখনো লুজ করি, সেটা কিন্তু আমাদের জন্য, মানে আমাদের উপর খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো এগুলো খুবই রিয়েল টাইমে হ্যান্ডেল করাটা এখানে আসলে মানে খুবই ইম্পর্টেন্ট, এটাই। সো এগুলো আপনি একটু দেখেন। আর এখানে ছোট ছোট দুটো পয়েন্ট আছে, ভিজিবিলিটি আর হচ্ছে জিট পারচেজিং। ভিজিবিলিটি বলতে ব্যাপারটা এরকম, মানে আমি একটু যদি একটা এক্সাম্পল দেই, ধরেন আমি হচ্ছে একটা ফ্যাক্টরির ম্যানেজার, সো আমার তো একটা সেপারেট রুম থাকে তাই না, আমি হয়তো ওখানেই বসি। এখন ভালো হয় যদি আমার রুমের মধ্যে এরকম হচ্ছে সিসিটিভি ক্যামেরা বা মনিটরটা যেটা সেটা থাকে, আমি যার মাধ্যমে আমি আসলে দেখতে পারবো যে আমার আসলে প্রোডাকশনের কাজগুলো মানে কখন কি অবস্থাতে আছে। সো ধরেন মেশিনে কোন একটা প্রবলেম হলো, প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, এখন আমি তো আমার রুমে বসে আছি, সেটা তো আমি জানি না। সো এটার জন্য কি করতে হবে, ধরেন যিনি মেশিন অপারেটর উনি কিন্তু সেটা দৌড়ে এসে আমাকে জানাবে। সো এই যে ওখান থেকে আবার দৌড়াতে দৌড়াতে সে আমার কাছে আসলে, এসে আমাকে জানালো, তারপর আমি একটা ডিসিশন হয়তো দিব, এটাও তো একটা ওয়েস্টেজ তাই না? তার চাইতে যদি আমার রুমে এরকম কিছু মানে হচ্ছে এরকম কোনো কন্ট্রোল সিস্টেম থাকে, এরকম যদি হচ্ছে মনিটর থাকে, যার মাধ্যমে আমি আমার রুমে বসেই হয়তো আসলে দেখতে পারবো যে প্রোডাকশন প্রসেসটা আসলে কেমন যাচ্ছে, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। প্রবলেম হলে তাহলে আমি নিজেই তো এটা এখান থেকে আইডেন্টিফাই করে কল দিয়ে একটা ডিসিশন দিয়ে দিতে পারবো তাই না? তো এটা আর কি এনশিওর করতে পারলে ভালো, মানে ওই জাস্ট যতটা পসিবল এই ধরনের যে ওয়েস্ট হয় টাইম গুলা, ঠিক আছে, যে একটা অপারেটর দৌড়ে এসে আমাকে বলছে যে প্রোডাকশন তো বন্ধ হয়ে গেছে, সো এগুলো আসলে যতটা সম্ভব কমাতে পারলে ভালো। সো আমি আমারই যদি রুমের মধ্যে একটা ব্যবস্থা থাকে এগুলো চেক করার, তাহলে হচ্ছে কাজটা আরো বেশি আহ ফাস্ট হয়ে যাবে আর কি। আর জিট পারচেজিং এটা তো হচ্ছে ওইটাই যে আমার এমন সব সাপ্লায়ারদের সাথে সম্পর্ক রাখতে হবে যারা আমাকে দ্রুত আমার যে নিডেড র ম্যাটেরিয়াল সেটা প্রোভাইড করতে পারবে। কারণ এখানে ধরেন আমি 10টা কাস্টমারের থেকে অর্ডার পেয়েছি যে আমাকে হয়তো 10টা গাড়ি বানিয়ে দিতে হবে। এখন আমাকে যদি আমার সাপ্লায়ার ইমিডিয়েটলি র ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করতে না পারে, তাহলে তো আমি পারবো না কার্স গুলো তৈরি করতে। তো আমার আসলে ওইরকমই খুবই ট্রাস্টওয়ার্দি রিলায়েবল আমার পারচেজার, সরি সাপ্লায়ার দরকার, যারা আমি যখন চাবো, যতগুলো ম্যাটেরিয়ালস চাবো, ওই রিয়েল টাইমে ওরা সেগুলো আমাদেরকে সাপ্লাই দিতে পারবে, এটাই আর কি। আর জিটে দেখেন কিছু মানে ওদের সবসময় একটা ফোকাস থাকে যে নন ভ্যালু অ্যাডেড কস্ট, এগুলোকে খালি কমানো না, সো হচ্ছে টু ব্রিং ইট টু জিরো। সো জিরোতে এখন আবারও বলছি যে এটা একদম সবসময় আসলে পসিবল তো হয় না যেটা আমরা একদম জিরোতে নিয়ে আসবো, কিন্তু মানে আমরা চেষ্টা করতে পারি নিয়ার জিরো। তো এখানে দেখেন কিছু কিছু নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটি আছে, সেটা কি কি হতে পারে। দেখেন এই যে আমরা যখন কোন একটা প্রোডাক্টকে ইন্সপেক্ট করছি, মানে কোয়ালিটির জন্য টেস্ট করছি, কিংবা হচ্ছে কোনো ফলস আছে কিনা সেটার জন্য আমি এটাকে চেক করে দেখছি, ওটাকে ওর একটা নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি হিসেবে ধরে নেয়। তারপর দেখেন এই যে মুভমেন্ট, এটার কথা তো অনেকবার বলা হয়েছে যে এটা মুভ করা, ম্যাটেরিয়ালস হচ্ছে আসলো প্রথমে ডোর স্টেপে, সেখান থেকে টেনে 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 মেশিন পর্যন্ত নিলাম, তারপরে মেশিন থেকে বের হয়ে আবার আস্তে আস্তে টেনে টেনে হয়তো প্রথমে একটা প্রভিশনাল কোন একটা স্পেসে রাখলাম, সেখান থেকে হয়তো আমি ওয়্যার হাউস নিলাম। এইগুলো হচ্ছে নন ভ্যালুয়েটিং অ্যাক্টিভিটিস, এবং জিট অ্যাক্টিভলি ট্রাই করে এই মুভমেন্টটাকে আসলে কমানো। এরপর যত ওয়েটিং আছে,
হ্যাঁ, মানে খালি প্রসেসিং না, ধরেন লেবাররাও ওয়েট করছে বসে বসে, এটাকেও নন ভ্যালু এডিং একটা হচ্ছে ধরো অ্যাক্টিভিটি ধরো, যদি এখানে আমরা কস্ট নিয়ে ডিল করছি। সো ওইটাই আর কি, যে যেই টাইমটাতে হচ্ছে আসলে প্রোডাক্টস গুলা মানে আইডল বসে আছে, মেশিনটা আইডল বসে আছে বা আমি আইডল বসে আছি, সো ওই ওয়েটিং টাইমটা আসলে হচ্ছে নন ভ্যালু অ্যাডিং। আর একটা ব্যাপার যেটা দেখেন, হেলদি ইন স্টোর ভ্যালু ইজ নট বিং অ্যাডেড। সো মানে ভ্যালু ইজ নট বিং অ্যাডেড, তাহলে হচ্ছে ওই যে আমরা যখন স্টোরে বা ওয়্যার হাউসে প্রোডাক্টস গুলো ফেলে রাখি, ওটাও হচ্ছে নন ভ্যালু অ্যাডিং একটা অ্যাক্টিভিটি। এটাও কিন্তু বলেছিলাম তাই না, যে জিটের হচ্ছে কোনো এন্ডিং ইনভেন্টরি থাকবে না, কোনো স্টক পড়ে থাকবে না, মানে কোনো প্রোডাক্টস হচ্ছে স্টকের মধ্যে পড়ে থাকবে না, বা আমার ওয়্যার হাউসে কিংবা আমার হচ্ছে স্টোরেজ আছে যে সেখানে কোনো প্রোডাক্ট আইডল পড়ে থাকবে না, আমি যাই হচ্ছে ম্যানুফ্যাকচার করছি সবকিছু আমি সেল করে দিব, বা যে ম্যাটেরিয়ালসই আমি বিজনেসে নিয়ে আসছি সেগুলো আমি তখনই হচ্ছে ইউজ করে ফেলবো। সো যদি এগুলো হচ্ছে, সো ইফ দে আর কেপ্ট ওয়েটিং এট দ্য ওয়্যার হাউস, সো দ্যাট শুড অলসো বি কনসিডার্ড অ্যাজ আ নন ভ্যালু এডিং অ্যাক্টিভিটি। তো দেখেন এখানে হচ্ছে কিছু এরকম মানে একটা ছোটখাটো একটা প্রবলেমের মতো, যে এখানে কোনগুলো আমাদের নন ভ্যালু এডিং অ্যাক্টিভিটি। তো দেখেন এই যে যেখানে পার্ট কোয়ালিটিটা ইন্সপেক্টেড হচ্ছে, এটা একটা নন ভ্যালু এডেড অ্যাক্টিভিটি। স্টোরড হয়ে আছে, আমরা যে পার্টস গুলো কিনে এনেছি, মানে আমাদের র ম্যাটেরিয়াল, সেগুলো ওয়্যার হাউসে স্টোরড হয়েছে, এটা একটা নন ভ্যালু এডিং অ্যাক্টিভিটি। মুভ করলো পার্টস, মুভ টু মেশিন রুম, এটাও নন ভ্যালু এডিং অ্যাক্টিভিটি। পার্টস মেশিন না, এটা কখনোই না। এই যে আবার ইন্সপেক্টেড ম্যাটেরিয়াল পার্টস ইন্সপেক্টেড, এটাও হচ্ছে একটা নন ভ্যালিডেটিং অ্যাক্টিভিটি। আবার ওই যে মুভমেন্ট হচ্ছে, মেশিন পার্টস মুভ টু অ্যাসেম্বলি এরিয়া, এটাও নন ভ্যালিডেটিং অ্যাক্টিভিটি। তারপরে এই যে এইটা ফিনিশড প্রোডাক্টস ইন্সপেক্টেড, যে কোনো ইন্সপেক্টিং অ্যাক্টিভিটি নন ভ্যালু অ্যাডেড। ফিনিশড গুডস পাসড টু ডিসপ্যাচ ডিপার্টমেন্ট, আবারও মুভমেন্ট হচ্ছে, এটাও নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি। প্যাকড গুডস মুভড ব্যাক টু ওয়্যারহাউস, এটাও নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটি। প্যাকড গুডস স্টোরড, এটা হচ্ছে একটা নন ভ্যালুয়েবল অ্যাক্টিভিটি। যেটা স্টোর হচ্ছে তারপর তো কাস্টমারকে ডিসপ্যাচ করে দিয়েছি, এটা তো আমার ডিসপ্যাচ করতে হবে কাস্টমারের কাছে, এটা কিছু না, কিন্তু আমাদের এটা যে স্টোর যে করে রাখলাম, সো এটা অবশ্যই আমাদের জন্য একটা নন ভ্যালুয়েবল অ্যাক্টিভিটি। তো এখানে যে এক্সাম্পল গুলো আসলে দেয়া আছে, ওগুলোই এখান থেকে আর কি একটু আর কি বের করে দেখা, এটাই। আচ্ছা, এরপরে জিট প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল উইথ কানবান। সো এই কানবানটা হচ্ছে আপনার জাপানিজ একটা ওয়ার্ড আর কি, এটা দেখেন এটা কি বলা হচ্ছে, ইট মিনস কার্ড অর সিগনাল। সো এটা কেমন ব্যাপারটা, মানে ধরেন আমি যদি ওই টয়োটাদের এক্সাম্পলটা দেই, যে টয়োটাদের অ্যাসেম্বলি ডিভিশন ওদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিভিশনের কাছ থেকে ইঞ্জিন কিনে তারপরে হচ্ছে ও কারটা অ্যাসেম্বল করে, করে সেটা এন্ড কাস্টমারের কাছে সেল করে দেয়। এখন আমার কয়টা ইঞ্জিন দরকার সেটা তো আমার ওকে জানাতে হবে তাই না, ইঞ্জিন ডিভিশনকে। সো ওইটা জানানোর ওয়েটাকে আসলে জিটে এই যে কানবান বলা হয়। মানে আমি একটা সিগন্যাল দিব জাস্ট, যে আমার এই মুহূর্তে এতগুলো ইঞ্জিন দরকার। সো এখানে হতে পারে এরকম, যে ধরেন অ্যাসেম্বলি ডিভিশন হচ্ছে একটা কার্ড পাঠিয়েছে, যে কার্ড বা সিগন্যাল বা একটা সিগন্যাল পাঠিয়েছে। সো একটা কার্ড পাঠালে এটার মিনিং এমনটা হতে পারে যে আমার একটা গাড়ির জন্য ইঞ্জিন দরকার, তাহলে তুমি আমাকে একটা ইঞ্জিন পাঠাও। বা আমি যখন ওদেরকে এরকম দুটো সিগন্যাল পাঠাবো, তার মানে হচ্ছে আমার দুইটা কারের জন্য ইঞ্জিন লাগবে, তুমি আমাকে দুইটা ইঞ্জিন পাঠাও। আমি যদি পাঁচটা সিগন্যাল পাঠাই আমার ইঞ্জিন ইঞ্জিন ডিভিশনকে, তাহলে ওরা হচ্ছে আমাকে পাঁচটা ইঞ্জিন করবে, মানে হচ্ছে সাপ্লাই দিবে আর কি আমার ডিভিশনে। সো জাস্ট এটাই, যে আমাদের একটা ডিভিশনের সাথে আরেকটা ডিভিশন বা যে ওয়ার্ক ফ্লোটা যেটা, বা আমি যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে যাচ্ছি, সো আমাদের তো প্রিভিয়াস স্টেজ বা নেক্সট স্টেজের সাথে তো আসলে কমিউনিকেট করতে হবে। সো কমিউনিকেট করাটাকে আমরা আসলে এখানে মানে কানবান বলা হচ্ছে, যে আমরা সিগন্যাল দিয়ে বোঝাচ্ছি যে আমার এখন এতগুলো র মেটেরিয়ালস দরকার, বা আমি এতগুলো প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করে ফেলেছি, সেটা হয়তো আমি ডিসপ্যাচ করে দিচ্ছি কাস্টমারের কাছে, এটাই। সো এখানে দেখেন এক্সাম্পলও দেয়া আছে আর কি, এটা একটু পড়েন। তারপর দেখেন বলা হচ্ছে জিট ইন সার্ভিস অপারেশনস। এতক্ষণ তো আমরা ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলেছি, সার্ভিস অপারেশনস এ কিছুই না, ওই যে কাস্টমাররা ওয়েট করছে সার্ভিসটা পাওয়ার জন্য, সো উই শুড ট্রাই টু এলিমিনেট দ্যাট ওয়েটিং টাইম। এলিমিনেট তো করা যাবে না, মানে আমি এটাকে রিডিউস করার চেষ্টা করব যতটা পসিবল, যাতে এই যে কাস্টমার আমার বিজনেসে আমার কাছে, আমার বিজনেস হাউসে আসলো, আমার কাছ থেকে একটা সার্ভিস নেওয়ার জন্য ওয়েট করছে,
ওর ওয়েটিং টাইমটাকে আমি আসলে কতটা কমাতে পারি, সেটাই হচ্ছে আমার জন্য মানে জিটিন সার্ভিস অপারেশনস। সো ধরেন কি হতে পারে যে আমার ধরেন রেস্টুরেন্ট আছে, তো রেস্টুরেন্টে কাস্টমাররা এসে হচ্ছে ইয়া করছে, মানে মেনু দেখে ওরা খাবার অর্ডার করছে। এখন আমি তোর ওয়েটিং টাইমটা কিভাবে কমাতে পারি? আমি কি করতে পারি, আমি হয়তো আমার হয়তো 3 জন শেফ ছিল, আমি আরো একজন শেফ হয়তো হায়ার করলাম যাতে দ্রুত মানে ওরা খাবারগুলো রেডি করে ফেলতে পারে। সেই যে আমি আরেকজন শেফকে হায়ার করে নিয়ে আসলাম, উনি কিন্তু আসলে আমার জন্য মানে একটা বাফার অপারেশন, ঠিক আছে, যে আমার তো 3 জন দিয়েও হচ্ছিল, কিন্তু যাতে আমি কাস্টমারের ওয়েটিং টাইমটা আরো একটু কমাতে পারি, দ্যাটস আমি অ্যাডিশনাল একটা হেল্পিং হ্যান্ড নিয়ে আসলাম। সো জাস্ট এটাই, আর কিচ্ছু না। কাস্টমারদের ওয়েটিং টাইমটা কমানোর জন্য আমি যত বেশি হেল্পিং হ্যান্ড আসলে আমার বিজনেসে নিয়ে আসতে পারি, যেটাকে আমরা বাফার অপারেশন বলছি, ওটাই হচ্ছে আসলে আমাদের জিটেন সার্ভিস সার্ভিস অর্গানাইজেশন যেটা, সেটা। ঠিক আছে, এখন আচ্ছা এখানে আর কিছু নাই। আচ্ছা আপনাদের, আচ্ছা আমি তো অবশ্য চলে আসলাম, ওখানে কোনো প্রবলেম ছিল আমরা যে জিট নিয়ে পড়লাম, কিংবা হচ্ছে একটু যাই পেছন, আমি মানে সোফার আমরা যা পড়েছি লাস্ট ক্লাসে আবার আজকেও, কোথাও কোনো কি প্রবলেম আছে? কারো কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারেন, নয়তো আমি পরের টপিকটা একটু পড়ি। প্রবলেম নাই ম্যাম। আচ্ছা তাহলে এটা হলো বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং। তো দেখেন, এইটা রি ইঞ্জিনিয়ার করা, এটার মানে কি কোনো একটা প্রসেস মানে একভাবে হয়তো অপারেট করছিল, এখন আমি সেটাকে একদম চেঞ্জ করে ফেলছি। মানে কেন চেঞ্জ করব? যাতে করে আমি আমার যে অ্যাক্টিভিটিস গুলো ওগুলোকে অপটিমাইজ করতে পারি, যাতে হচ্ছে আমি আমার পুরো প্রসেসটাকে আরো এফিশিয়েন্ট করতে পারি। এটাকেই বলা হয় বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং। মানে আমার যে প্রোডাকশন সিস্টেমটা কিংবা আমার হচ্ছে যে বিজনেসের যে প্রসেসটা, ওটাকে এমন ভাবে রিডিজাইন করে ফেলা যাতে করে আমি থাকে না খুবই বিগ জাম্প আসলে দিতে পারি। মানে আমার প্রোডাক্ট কোয়ালিটিতে বলেন, সার্ভিস কোয়ালিটিতে বলেন, আমার হচ্ছে লিড টাইম কমানোতে বলেন। সো এগুলোতে হচ্ছে আমি মানে ছোটখাটো ইমপ্রুভমেন্ট না, মানে খুবই হচ্ছে একটা হাই একটা জাম্প দিতে পারবো while we are trying to ensuring কোয়ালিটি। তো এটাকে দেখেন এখানে বলা হচ্ছে বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, ইটস দ্য ফান্ডামেন্টাল রিথিঙ্কিং এন্ড র্যাডিক্যাল রিডিজাইন অফ বিজনেস প্রসেস টু অ্যাচিভ এ ড্রামাটিক ইমপ্রুভমেন্টস in critical contemporary measures of performance such as cost, quality, service and speed. So এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে ড্রামাটিক একটা ইমপ্রুভমেন্ট হবে। সো গত বছর আমার 2% করে প্রোডাক্টে ধরেন ডিফেক্ট থাকতো, এই বছর সেটা হয়তো 1%। সো এটা হচ্ছে আসলে ড্রামাটিক, কি এটাকে বলা যাচ্ছে না, এটা আরেকটু উদাহরণ এক্সাম্পলটা অন্যভাবে বলি, যে ধরেন হয়তো আমার 5% করে ডিফেক্ট থাকতো, ঠিক আছে, সো সেটাকে ধরেন আমি হয়তো একেবারে 1%-এর নিচে নামিয়ে আনলাম। এটা মানে 1%-এর নিচে নামানোর মানে কি, আমার মোটামুটি তো হচ্ছে উই আর ক্লোজ টু জিরো নাও। সো সেটা কিন্তু একটা ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হতে পারে, মানে ছোটখাটো ইমপ্রুভমেন্ট না, আগে আমার যা পারফরমেন্স ছিল আমি তার থেকে হচ্ছে সো হচ্ছে আই মেড এ হিউজ লিপ, এটাই। তো এটাই জাস্ট বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং। দেখেন এখানে আরো একটা কথা বলা হচ্ছে ফান্ডামেন্টাল এন্ড র্যাডিক্যাল। তার মানে হচ্ছে মানে আমি তো পুরো প্রসেসটাকে রিডিজাইন করছি। সো এটা কিন্তু এমনটা পসিবল না যে আমি আগে কি করতাম তার উপরে বেস করে আমার কাজগুলোকে করব, রিডিজাইন করবো, এটা তো সম্ভব না। সো এই জন্য এটাকে বলে খুবই র্যাডিক্যাল একটা চিন্তা ভাবনা বা হচ্ছে একটা ফান্ডামেন্টাল একটা চেঞ্জ আর কি, যে আমি আগে কি করেছি না করেছি উই শুড পে নো হিট। আমি দেখবো আমার এখন কি দরকার, আমি চাচ্ছি যে আমি আমার কোয়ালিটি, আমার যে আমার আসলে প্রোডাক্টস এর যে কোয়ালিটি বা সার্ভিসের যে কোয়ালিটি, ওটা হয়তো আমি 50% বাড়াবো। এখন 50% আমি যে বাড়াতে চাই, সেটার জন্য হচ্ছে কোন স্টেপটা আমাকে নিতে হবে। সো যে স্টেপ নিতে হবে সেটা হয়তো আমি আগে কখনো মানে ফলো করে দেখি নাই, হয়তো এইবারই হচ্ছে আমি প্রথমবার এরকম কোন একটা জায়ান্ট স্টেপ নিতে যাচ্ছি, ঠিক আছে, সেটাই করি। এটা করলেই এটা হবে তখন আপনার বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, যে আমি আগে কি করেছি না করেছি। সো দ্যাটস নট ইম্পর্টেন্ট ইন দিস কেস, সো উই জাস্ট নিড টু নো হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ। সো আমি যেটাকে অ্যাচিভ করতে চাই ওটার জন্য হচ্ছে আমি এরকম খুবই একটা মানে ফান্ডামেন্টাল ওয়েতে চিন্তা করবো এবং আমার বিজনেস প্রসেসটাকে চেঞ্জ করার চেষ্টা করব। সো
এটা দেখেন তাহলে, আর ড্রামাটিক বললাম যে কোয়ান্টাম লিপস ইন পারফরমেন্স, মানে খালি ছোটখাটো মার্জিনাল ইমপ্রুভমেন্ট এরকম কোনো কিছু না, তাই না? মানে হিউজ একটা আসলে চেঞ্জ আমরা দেখতে পারবো আমাদের পারফরমেন্সে। আর হচ্ছে আমাদের যে ফাংশনাল হায়ারার্কি, আমরা যারা ধরেন কাজ করে আসলে বিজনেসে, বা আমরা ধরেন যারা এমপ্লয়িজ, ওরা তো একটা ফর্মাল একটা হায়ারার্কি আসলে মেনটেন করে। সো মানে আমরা যখন পুরো একটা প্রসেসকে এরকম রিডিজাইন করতে চাচ্ছি, তখন কিন্তু চাইলেও আমরা সবসময় ফাংশনাল হায়ারার্কিটা একদম মেনটেন করে তারপরে পুরো প্রসেসকে রিইঞ্জিনিয়ারিং করব, এটা পসিবল হয় না। তখন প্রায়ই দেখা যায় সবকিছু একটু ব্রেক ডাউন করা লাগে, ওই ফর্মাল যে হায়ারার্কি ওইটাকে একটু ব্রেক ডাউন করা লাগে, রেসপন্সিবিলিটিটাকে খুব মানে হচ্ছে খুব আর কি বিগার একটা ওয়েতে হয়তো রিঅ্যালোকেট করতে হয়। তারপরে হয়তো আসলে আমরা এরকম নিউ একটা প্রসেস, নিউ একটা ইমপ্রুভ প্রসেস হয়তো আমরা অ্যাচিভ করতে পারি। তো এরকম এক্সাম্পল যেটা হতে পারে যে ধরেন আমরা আগে ট্র্যাডিশনাল ম্যানুফ্যাকচারিং এর সাথে ইনভলভ ছিলাম, হ্যাঁ ট্র্যাডিশনাল, কিন্তু এখন ধরেন আমরা চাচ্ছি জাস্ট ইন টাইম করব। এটাই কিন্তু মানে ইট কুড বি অ্যান এক্সাম্পল অফ বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। আমরা ট্র্যাডিশনাল ম্যানুফ্যাকচারিং থেকে জাস্ট ইন টাইমে যদি আসতে চাই, তাহলে কি হবে? আমার ম্যানেজমেন্ট টেকনিক চেঞ্জ হয়ে যাবে, আমার ওয়ার্কার্স লেবার্স ওরা কিভাবে কাজ করে, ওরা কিভাবে করে ডিসিশন নিয়ে থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে, আমার ফ্যাক্টরির লেআউট, তারপর হচ্ছে নাম্বার অফ মেশিনস, এগুলোও চেঞ্জ করা লাগবে, আমার সাপ্লায়ারদের সাথে সম্পর্ক কেমন সেটাও চেঞ্জ করতে হবে। তাহলে এটা কিন্তু খুবই একটা ফান্ডামেন্টাল চেঞ্জ, যে আমার আগে এক ধরনের ছিল, এখন আমার সাপ্লায়ারের সাথে সম্পর্ক, কাস্টমারের সাথে সম্পর্ক, আমাদের ইন্টারনাল ডিভিশন গুলোর মধ্যে কমিউনিকেশন সবই চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমাদের ওয়ার্কার্সদের যে ফর্মাল রেসপন্সিবিলিটি সেখানেও আমরা চেঞ্জ নিয়ে আসছি, সবকিছু ফ্লেক্সিবল করে দিচ্ছি। সো হচ্ছে এটা একটা বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এর ভালো এক্সাম্পল হতে পারে। এবং আরেকটা ব্যাপার যেটা, এটাতে অনেক সময় আমরা চেষ্টা করি যে এই যে চেক করা, মনিটরিং করা, এগুলো যদি সবসময় আমরা খুব রিগোরাস রাখি, যে অনেক 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 চেক করব, অনেক হচ্ছে ওভারসাইট, অনেক হচ্ছে রিগোরাস থাকবে, তখন অনেক সময় দেখা যায় আমাদের স্মুথ কাজ, মানে স্মুথ ওয়েতে কাজ করাটা আসলে বিট ডিফিকাল্ট থাকে। সো এগুলোকে যদি একটু কমানো যায় সামহাও, মানে চেকিং অবশ্যই থাকবে, চেক এন্ড ব্যালেন্স অবশ্যই থাকবে, কিন্তু এগুলোকে আরেকটু ফ্লেক্সিবল কিভাবে করে করানো যায় সেটাকে আমি একটু আসলে চিন্তা করে দেখতে পারি। বাট একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, এখানে কিন্তু কোয়ালিটি যেটা, কোয়ালিটি শুড বি বিল্ট ইন। মানে আমি ধরেন কস্ট অনেক কমাতে যে কোয়ালিটিটাকে হচ্ছে একদম মানে একদম নিচে নামিয়ে আনছি, মানে এটা তো তাহলে কিছু হলো না, তাহলে তো আমি হচ্ছে আলটিমেটলি আই লুজ মাই কাস্টমার্স। সো এই কোয়ালিটি যেটা, এটা একটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু। সো আমি যাই করি না কেন আমার কিন্তু মাথায় রাখতে হবে, সেটা আমার হচ্ছে অপারেশন কোয়ালিটি হোক, ওয়ার্কারদের কোয়ালিটি হোক, প্রোডাক্টস এর কোয়ালিটি হোক, সার্ভিসের কোয়ালিটি হোক, এটা কিন্তু একদম বিল্ট ইন। এটাকে আমি আসলে কোনোভাবে মানে এটাকে স্যাক্রিফাইস আমি করতে পারবো না, এটাই হচ্ছে একটা ব্যাপার আর কি। এবং কাজগুলো লজিক্যাল থাকবে, আমি যখন যেই স্টেপই নিচ্ছি না কেন স্টেপ গুলো যাতে লজিক্যাল থাকে। সো হচ্ছে এটাই, এগুলো দেখেন এখানে বলা আছে, একটু আপনারা দেখেন এগুলা। আমি উম আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা মেজর কার ম্যানুফ্যাকচারিং এর, ওরা হচ্ছে ম্যানুফ্যাকচারারের, ওরা হচ্ছে বিজনেস প্রসেস রি ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে। সো ওরা এটা কিভাবে করেছে দেখেন, ওদের মানে ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট কি করে, যখন অর্ডার মানে ওর হচ্ছে অর্ডার গুলো যখন চলে আসে, অর্ডার বলতে কি আমি যখন ইয়া করি মানে বাইরে থেকে যখন র ম্যাটেরিয়ালস কিনছি, সো র ম্যাটেরিয়ালস কেনার সময় তো আমাকে একটা অর্ডার দিতে হয়, তারপরে হচ্ছে প্রোডাক্টস গুলো আমার বিজনেসে চলে আসে, আসার পর আমি সেটা ওয়্যার হাউসে রাখি। তারপরে আমরা কি করি, ওই যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটা আমাদের একটা ইন্টারনাল কন্ট্রোলের একটা মানে একটা ফাংশন আমরা বলতে পারি, যে আমরা চেক করে দেখি আমাদের আমাদের যে ইনভয়েসটা আমরা পেয়েছি ওটার সাথে অর্ডারের মানে আমাদের যে প্রোডাক্টস গুলো এসেছে সেটা আসলে ম্যাচ করে কিনা, এটা আমাদের হচ্ছে চেক করে দেখতে হয়। আর হচ্ছে মানে এটা মনে হয় আপনারা পড়েছেন অডিটিং, এটা টেস্ট অফ কন্ট্রোলে বা কোথাও তো পড়ার কথা, যে আমরা আমাদের ইনভয়েসের সাথে এই যে গুডস রিসিভড নোটস যেগুলো আর কি, সো এগুলো হচ্ছে চেক করে দেখতে হয় যে আসলে আসলেও আমরা যেটা রিসিভ করেছিলাম, সো ওটার সাথে আমাকে যে ইনভয়েসটা পাঠানো হয়েছে সেটার আসলে মানে মানে সেটা আসলে সেম কিনা, সেম থাকলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ঠিকই তো আছে। আমি যেই গুডস গুলো আসলে হাতে পেয়েছি ওগুলোই আমার ইনভয়েসের মধ্যে লেখা আছে, বা ওটার যে মানে কোয়ান্টিটি বলেন কিংবা হচ্ছে প্রাইস বলেন, মানে সবকিছু ম্যাচ করছে। তো এখন ওদের যেটা প্রবলেম হচ্ছিল, ওরা প্রায় দেখছিল ম্যাচ করে না আর কি, মানে ওদের গুডস রিসিভ নোটস এর সাথে ইনভয়েসটা হচ্ছে ম্যাচ করে না।
সো এইটা তো তাহলে মানে এটা তো চেক করাতে হবে, তাই না? যেহেতু এটা আমাদের ইন্টারনাল কন্ট্রোলের অনেক বড় একটা পার্ট, যে দুটোকে ম্যাচ করানো, দুই ধরনের নোটকে, যে আমাদের ইনভয়েস আর আমাদের গুডস রিসিভ নোটটা সেম, নোটস এর ইনফরমেশনটা সেম থাকবে। সো ওরা দেখছে যে আমাদের 20% টাইমে সেটা আসলে সেম থাকছে না। তো তাহলে ওরা ভাবছে যে এইভাবে এটা কি করা যায়, এই যে 20% টাইম এগুলো ম্যাচ করে না, এগুলো খোঁজাখুঁজি করতে যেয়ে তো হচ্ছে কি মানে অনেক বড় একটা টাইম আসলে ওয়েস্ট হয়ে যায়। তাহলে আমরা কি করতে পারি? তখন ওরা মানে কিছুই না, কিন্তু আবার অনেক কিছু। দেখেন ওরা কি করলো, যে when goods arrive at the goods inwards department, they either agree to goods that have been ordered or they don't। তার মানে ওরা বলছে যে আমরা তাহলে ভুলভাল অর্ডার রিসিভ কেন করব ইন দা ফার্স্ট প্লেস? যখন এটা ওয়্যার হাউসে আসলো, মাত্র আমার সাপ্লায়ারের কাছ থেকে এটা আসলো আমার বিজনেস হাউসে, ঠিক আছে, আমি তখনই কেন চেক করে দেখবো না যে আমার কাছে আমি আসলে যে গুডস গুলো অর্ডার করেছিলাম সেটাই পেয়েছি কিনা? তাহলে তো নেক্সট স্টেপে যে আবার দুটো ডকুমেন্টকে চেক করানো, তাহলে তো এই কাজটাও তো তাহলে আমার আর পরে করা লাগছে না। তো আমি তাহলে কি করব? আমি প্রথমবার এতইভাবে চেক করব না, পরে যে হচ্ছে মানে প্রথমে তো অবভিয়াসলি চেক করা হয়, কিন্তু ওরা যেটা হয়তো করতো, ওরা আসলে মানে ভুল কোনো অর্ডার রিসিভ করেছে কিনা এরকম কোনো আসলে প্রভিশন, এরকম কোনো রুলস ওদের ওখানে ছিল না। তাহলে ওরা কি করলো, ওরা যে এটাই করলো যে প্রথমত ওরা সবকিছু কম্পিউটারাইজড করলো, মানে এখন তো সবই কম্পিউটারাইজড অবভিয়াসলি। আর ওরা যেটা করছে যে যখনই র মেটেরিয়ালস গুলো বা হচ্ছে প্রোডাক্টস বা গুডসটা আপনার ওয়্যার হাউসে চলে আসছে, ওরা তখনই চেক করে দেখবে যে আমি এখানে আসলে ইনকারেক্ট কোনো অর্ডার রিসিভ করে ফেলছি কিনা। যদি ইনকারেক্ট হয় তাহলে সেটা আমি রিসিভ করব না, শেষ। তাহলেই তো আমার কাছে যে 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 প্রোডাক্টস গুলো আমার হাতে আসছে এবং তার সাথে আমার যে গুডস রিসিভড নোটস গুলো আসলে আমি এখানে জেনারেট করছি, তাহলেই তো ওগুলো সবকিছু অ্যাকুরেট থাকবে। ওগুলো সবকিছু যদি অ্যাকুরেট থাকে তাহলে তো ইনভয়েসের সাথে সবকিছু এমনিতেই মিলেই যাবে। তাহলে আমার এই অ্যাডিশনাল কাজটা করা, এই যে 20% টাইমে আমার ডকুমেন্টস ম্যাচ করছে না কোনো কিছু, এগুলো তো তাহলে হচ্ছে আর মানে থাকলো না, মানে এই ধরনের মিসম্যাচিং এর ইস্যুগুলো তো আর তাহলে অ্যারেস্ট করবো না। যে আমি একবার হচ্ছে আমার গুডস রিসিভ নোটস এর সাথে আমি চেক করছি আমার অর্ডার মিলছে কিনা, তারপর ওটার সাথে আবার চেক করে দেখছি আমার ইনভয়েসের মিল আছে কিনা। সো বারবার চেক না করে আমি যদি শুরুতেই ওয়্যার হাউসে যখন প্রোডাক্টটা আসতো তখনই যদি আমি ইনকারেক্ট সব অর্ডার গুলো ওখানে ক্যান্সেল করে দিই, তাহলে কিন্তু এই যে অ্যাডিশনাল লেয়ারটা যেটা ওটা আমি এলিমিনেট করে দিতে পারবো। এটা আর কি। বা আবার আরেকটা এক্সাম্পল যেটা দিলাম, যে আমার ট্র্যাডিশনাল ম্যানুফ্যাকচারিং থেকে আমি যদি জিতে চলে যাই, তাহলে ওটাও কিন্তু একটা এক্সাম্পল হতে পারে আমার বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এ। এখন দেখেন বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এর কিছু প্রিন্সিপালস আছে। হ্যাঁ, আমি একটু অল্প অল্প করে বলে যাই প্রিন্সিপালস গুলো কেমন। একটা হচ্ছে দেখেন, প্রসেস শুড বি রিডিজাইনড টু অ্যাচিভ আ ডিজায়ার্ড আউটকাম রাদার দ্যান ফোকাসিং অন এক্সিস্টিং টাস্ক। মানে আমি এখন কি কাজ করতাম ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি আসলে কি চাচ্ছি। আমি যে আমার পুরো প্রসেসটাকে রিডিজাইন করছি, আমি চাচ্ছি কি, আমি হয়তো চাচ্ছি আমি আমার কোয়ালিটি 50% বাড়াবো। সো 50% কোয়ালিটি বাড়াতে গেলে এখন আমি কি কাজ করছি, খালি যদি এটার উপরই ফোকাস করে থাকি তাহলে তো হবে না। কারণ আমি এখন আমার এক্সিস্টিং টাস্ক, আমি এক্সিস্টিং যে ওয়েতে কাজ করছি ওতে করে হয়তো আমি ধরেন 10% আমার যতটা আমার টার্গেট তার হয়তো 10% কোয়ালিটি আমি এনশিওর করতে পারছি। সো আমি যদি আমার এক্সিস্টিং টাস্কের উপর ফোকাস করে রাখি তাহলে কিন্তু আমি খুব মানে খুব ট্রান্সফরমেটিভ ওয়েতে চিন্তা করতে পারবো না। আমাকে দেখতে হবে না আমি তো 50% কোয়ালিটি বাড়াতে চাই, তাহলে আমাকে আসলে কি করতে হবে? তাহলে কি আমাকে নতুন করে হচ্ছে হায়ারিংটা, আমি যে বাইরে থেকে ইঞ্জিনিয়ারদের হায়ার করছি সেখানে কি আমাকে নতুন করে কোনো রিকোয়ারমেন্টস ঢুকাতে হবে কিনা? আমার হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফিলোসফিটাই চেঞ্জ করতে হবে কিনা? আমার কি সাপ্লায়ারদের সাথে যে আমাদের রিলেশনশিপটা সেটা কি একটু আবার রিভিজিট করতে হবে কিনা, এগুলো কিন্তু আমাকে দেখতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে পার্সোনাল হু ইউজ দ্য আউটপুট ফ্রম আ প্রসেস শুড পারফর্ম দ্য প্রসেস। আচ্ছা, এটার এক্সাম্পলটা দিই, এখানে একটা ভালো এক্সাম্পল দেওয়া আছে। যে ধরেন আমি হচ্ছে আমি ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করি। এখন আমার কিছু স্টেশনারি স্টাফ দরকার। স্টেশনারি স্টাফের জন্য আমি ধরেন পার্চেজিং ডিপার্টমেন্টে যে বলবো আমাকে এই স্টেশনারি গুলো আমার জন্য একটু অর্ডার দাও, এটা না করে যদি আমাকে একটু অথরিটি দেওয়া হয় যে আমি হয়তো মানে যে অনলাইন সিস্টেমে ঢুকে আমাদের যারা এরকম স্টেশনারি স্টাফ বা সাপ্লাই দেওয়ার যারা সাপ্লায়ার আছে, আমি ওদের কাছে সাপ্লাইটা হচ্ছে মানে অর্ডারটা দিয়ে দিলাম আর কি, আমি অর্ডারটা প্লেস করলাম যে আমার কিছু স্টেশনারি স্টাফ দরকার। সো তাহলে কি হচ্ছে, স্টেশনারি স্টাফটা তো আমি ইউজ করব। সো তাহলে এটাই কি বেটার হয় না যদি আমি অর্ডারটা দেই?
তাহলে মাঝখানে আমাকে আবার নতুন করে পার্চেসিং ডিপার্টমেন্টে যেতে হচ্ছে না, একটা কিন্তু এডিশনাল একটা দেখেন এখানে একটা লেয়ার কমে যাচ্ছে। আমি নিজে আমার যা স্টাফ দরকার সেটা আমি, আমাদের যদি এরকম কোনো অনলাইন অর্ডার দেওয়ার কোনো সিস্টেম থাকে সেখানে যে আমি আমার ডিমান্ডটা দিয়ে দিলাম, এটাই আর কি। আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং শুড বি ইনক্লুডেড ইন দ্য ওয়ার্ক হুইচ প্রডিউসেস দ্য ইনফরমেশন। এর মানে হচ্ছে ইনফরমেশন আমরা যখন কালেক্ট করছি তখনই ওটা আমরা এন্ট্রি দিয়ে দিব আমাদের যে সিস্টেম আছে, কম্পিউটার সিস্টেম, সেখানে। সো ধরেন হচ্ছে আমি, মানে ধরেন এটা হয়তো একটা হসপিটাল। সো এখানে একজন হয়তো, ধরেন একজন নার্স হয়তো আসলে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে মানে পেশেন্টদের কাছ থেকে। সো উনি যা পেশেন্টদের যে ইনফরমেশন গুলো নিচ্ছে উনি নিজেই সেটা হচ্ছে ইয়া করুক না, তখনই উনি ওটা কম্পিউটার সিস্টেমে ইনপুট দিয়ে দিক। সো উনি ধরেন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, উনি প্রথমে সেটা একটা রেজিস্টারে লিখছে হাতে কলমে, তারপরে সেটা ইনপুট দেওয়ার কাজ পরে আবার আরেকজন করছে, মানে কম্পিউটার সিস্টেমে ইনপুট দেওয়ার কাজটা পরে আরেকজন করছে। সেটার তো কোনো দরকার নাই। আমি যখন অ্যাপয়েন্টমেন্টটা দিলাম আর কি পেশেন্টকে, তখন তো আমি তার ইনফরমেশন পাচ্ছি, আমি নিজেই সেটা তখন কম্পিউটার সিস্টেমে এন্ট্রি দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার কাজটা ইজি হয়ে গেল। জিওগ্রাফিক্যালি ডিসপার্সড রিসোর্সেস শুড বি ট্রিটেড অ্যাজ ইফ দে আর সেন্ট্রালাইজড। সো আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তারপরেও আমরা হচ্ছে উই আর ওয়ার্কিং ইন সাচ এ ওয়ে সো দ্যাট পিপল consider us that we are a centralized organization. I mean, not scattered, rather we are working in a centralized way. So এটা কিভাবে পসিবল, বা এটার একটা অনেক বড় এক্সাম্পল আসলে আছে। সেটা হচ্ছে আমরা যদি আমাদের ব্যাংকিং সিস্টেমের কথা বলি। সো ব্যাংকিং সিস্টেমে আসলে কি হচ্ছে দেখেন, আমাদের এই ব্রাঞ্চ তো অনেকগুলো, তাই না? ধরেন হচ্ছে ঢাকাতে স্ক্যাটার অনেকগুলো ব্রাঞ্চ, তার যে কোনো একটা ব্যাংকের, ধরেন আমি এইচএসবিসি কিংবা ধরেন হচ্ছে ব্র্যাক ব্যাংক কোনোটার কাস্টমার। তো ওদের তো হচ্ছে বাংলাদেশ জুড়ে কি স্ক্যাটার্ড আছে, তাই না, ওদের ব্রাঞ্চ গুলো। So, আমি যেই ব্রাঞ্চেরই কাস্টমার হই না কেন, ইরেসপেক্টিভ অফ দ্যাট, আই এম এবল টু উইথড্র মানি ফ্রম এনি ব্রাঞ্চ। এটা কি হয় না যে আমি আসলে যেই ব্রাঞ্চের কাস্টমার হই না কেন, আমি ধরেন ঢাকার কোনো ব্রাঞ্চের কাস্টমার, আমি কিন্তু চাইলে চিটাগাং এর কোন একটা ব্রাঞ্চ থেকেও আমার যে টাকাটা সেটা উইথড্র করে নিতে পারবো। সো তাহলে যদি ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে এবং সেগুলো জিওগ্রাফিক্যালি স্ক্যাটার্ড, কিন্তু হচ্ছে ওদের সেন্ট্রালাইজড এরকম সিস্টেম আছে যার মাধ্যমে আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকে আমরা আমাদের কাজ করতে পারবো, নো ম্যাটার আই এম দ্য হুইচ ব্যাংক ইজ, সরি, মানে যেই, সরি ব্যাংক তো না, মানে যেই ব্রাঞ্চটা হচ্ছে আমার, মানে আমার, আমি যেই ব্রাঞ্চের কাস্টমার হই না কেন, so সেটা তো আসলে ম্যাটার করছে না, আমি যে কোনো ব্রাঞ্চ থেকে আসলে টাকাটা উইথড্র করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে প্যারালাল অ্যাক্টিভিটিস শুড বি লিঙ্কড রাদার দেন ইন্টিগ্রেটেড। এটার মানে কি, মানে প্যারালাল অ্যাক্টিভিটিস হচ্ছে মানে যেই কাজগুলো সো জাস্ট গো ইন প্যারালাল, এমন না যে হচ্ছে দে আর সিকুয়েন্সিয়াল, সো ওয়ান টাস্ক ইজ ফার্স্ট কমপ্লিটেড দেন দ্য নেক্সট ওয়ান কামস, এরকম কিছু না। সো হচ্ছে দে জাস্ট গো টুগেদার। তো এরকম কাজগুলোকে কি বলেছে দেখেন, ইন্টিগ্রেট না করে লিঙ্ক করা। এটার মানে কি, ইন্টিগ্রেটেড ব্যাপারটা এরকম যে workers, they are conducting their work separately, and then all of the outputs or the outcomes are combined. এটাকে ইন্টিগ্রেটেড বলা হয়, যে আমরা সেপারেটলি কাজ করছি, তারপরে যখন হচ্ছে as soon as the work is done আমরা তখন আমাদের কাজের রেজাল্টস গুলোকে কম্বাইন করছি, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড। কিন্তু লিঙ্কড সেটা না। লিঙ্কড হচ্ছে আমরা যখন কাজটা করছি, সো হচ্ছে মানে প্রেজেন্ট টাইমে, যখন আমি ধরেন একটা, আচ্ছা এইভাবে এক্সাম্পল দিই, ধরেন এটা আমরা একটা কনস্ট্রাকশন ফার্মে আছি। সো হয়তো একজন ইলেকট্রিশিয়ান, একজন হয়তো মানে প্লাম্বিং এর কাজ করে, সো ওনারা দুইজন তো হচ্ছে কি সেপারেট দুটো কাজ করছে, তাই না? সো ওনাদের কাজটার মধ্যে যদি একটা কোঅর্ডিনেশন থাকে, ঠিক আছে, এমন না যে হচ্ছে পুরা ওয়াল টোয়াল বিল্ড করে ফেলেছি তারপরে হচ্ছে ইলেকট্রিশিয়ান আর প্লাম্বার দুজন বসে দেখছে ওনাদের দুজনের কাজের মধ্যে তো কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, মানে যেভাবে ডিজাইনটা করা হয়েছে ইলেকট্রিশিয়ান আর প্লাম্বার একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। ও মানে হচ্ছে হয়তো একজনের হয়তো একটা রুটের সাথে আরেকজনের কোনো কিছু হয়তো ওভারল্যাপ করছে বা এরকম কোনো ঝামেলা অ্যারাইজ করেছে। সো এটা যাতে না হয় যে আমরা সেপারেটলি কাজ করি, কিন্তু যখন কাজটা চলবে, মানে প্রেজেন্ট টাইমের কথা বলছি, তখন দেয়ার শুড বি আ কোঅর্ডিনেশন বিটুইন দ্য ওয়ার্কার্স। সো বিটুইন দিস টু, সো এই আমি এখানে ইলেকট্রিশিয়ান আর প্লাম্বারের কথা বলছি, সো ওরা যাতে নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে নেয় যে আমি আমার কাজটা এইভাবে করে করছি, ইলেকট্রিশিয়ান হয়তো বলছে, তাহলে প্লাম্বার বলছে তাহলে ঠিক আছে, আমি তাহলে আমার আমার যে কাজটা সেটা আমি কিন্তু এইভাবে করে করলাম আর কি। সো
এটা যদি একদম শুরুতে এনশিওর করা যায় তাহলে হবে কি যে আমরা যদি আসলে ওয়েট করি যে একদম পরে সব ঠিক করব, পরে এগুলো ইন্টিগ্রেট করতে গেলেই কিন্তু এমন সব কনফ্লিক্টস অ্যারাইজ করে, সামথিং দ্যাট উই ক্যান্ট অ্যাভয়েড। সো তখন আসলে মানে আমরা কি বলবো, মানে একটা জাম্বলের মধ্যে পড়ে যাই যে এখন এই প্রবলেমটাকে আমরা কিভাবে করে সলভ করব। কিন্তু তার সাথে যদি শুরুতে আমরা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনটা রাখি তাহলে অনেক প্রবলেমস চাইলেই শুরুতে অ্যাভয়েড করা যাবে। এটাই। তারপর হচ্ছে ডুয়ার্স শুড বি অ্যালাউড টু বি সেলফ ম্যানেজিং। সেলফ ম্যানেজিং হচ্ছে ওই যে ওইটা, আই শুড বি গিভেন সাম অ্যাডিশনাল ডিসিশন মেকিং রেসপন্সিবিলিটি। সো এটার তো অনেক এক্সাম্পল দিয়েছি, তারপর একটা এক্সাম্পল দিই। ধরেন আমি হচ্ছে আই এম ওয়ার্কিং অ্যাজ এ ওয়েটার অ্যাট এ রেস্টুরেন্ট। তো যদি ধরেন এরকম হয় যে ধরেন কোন একটা কাস্টমার, ঠিক আছে, যে আমাকে হয়তো ডেকে বলছে যে তার হয়তো যে অর্ডারটা সেখানে হয়তো কোনো একটা প্রবলেম আছে। সো আমি ওয়েট না করে, যে আমি ওয়েট করে সেটা ম্যানেজারের কাছে নিয়ে যাব, সেটা না করে যদি যদি আমাকে ধরেন বলা হয়েছে যে আমি তো এই অর্ডারটা দেই নাই, বা আমি আমি চেয়েছিলাম একভাবে, দেয়া হয়েছে অন্যভাবে, হয়তো আমি এটা এত স্পাইসি চাই না বাট অনেক স্পাইসি হয়তো করে ফেলা হয়েছে। সো আমি নিজেই না হয় হচ্ছে তাহলে সেটা সলভ করার ট্রাই করি। মানে সবসময় সবকিছু ম্যানেজারের কাছ পর্যন্ত নিয়ে যেতে হবে সেটা না করে, এই যে লিটল প্রবলেমস গুলো আছে, এই যে ছোট ছোট যে প্রবলেমস গুলো আছে, এগুলো যদি একটু আমি নিজেই ম্যানেজ করে দিতে পারি, আমি নিজেই যদি এগুলো পরে, সো এটা যদি আমি নিজেই হচ্ছে ম্যানেজ করে দিতে পারি তাহলে হচ্ছে কি, সো দা প্রসেস শুড বি বিট ফাস্টার। তো তাহলে ওই যেটা বললাম ওয়েটারের কথা, যে ওয়েটারকে যদি এরকম কমপ্লেন করে যে হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ দ্য অর্ডার দ্যাট দে প্রোভাইডেড, তো তাহলে আমি বললাম যে ঠিক আছে তাহলে ম্যাডাম এটা আমি দেখছি। সো আমি তাহলে ম্যানেজারের কাছে না যেয়ে কোথায় কি ভুলটা হয়েছে সেটা তাহলে আমি যে ধরেন ইয়াতে বলে আসলাম, হ্যাঁ মানে কিচেনে যে বলে আসলাম। সো এটার মাধ্যমে হচ্ছে আমি আবার মাঝখানে ধরেন আরেকজনকে আনবো, আরেকজনের কাছ থেকে ডিসিশন শুনবো, তারপর সেটা কিচেনে যাবে। সেখানে অনেকগুলো স্টেপ আসলে কমে যাবে, এরকম। আর লাস্টে বলা হচ্ছে ইনফরমেশন শুড বি ক্যাপচার্ড ওয়ান্স অ্যাট সোর্স। সো এটা এরকম আর কি একটা এক্সাম্পল। ধরেন আমরা যখন মানে অনলাইন শপিংটা করি, তখন এরকম হয় না অনেক সময় যে আমরা একটা জায়গাতে ফার্স্ট আমরা রেজিস্ট্রেশন করি, আমাদের নাম দেই, আমাদের অ্যাড্রেস দেই, মানে বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, তারপরে কি হয়, দে কিপ ইউজিং দোজ ইনফরমেশন অ্যাগেন এন্ড অ্যাগেন। সো পরে যদি আমি আবার মানে হচ্ছে লগ ইন করেও নেক্সট টাইম যখন আমি শপ করছি, ওরা প্রথমবার যে ইনফরমেশনটা আমার কাছ থেকে ক্যাপচার করলো ওটাই ওরা পরে বারবার ইউজ করতে থাকে। তো ধরেন আপনার আড়ং থেকে কিছু একটা অর্ডার দিলেন, সেখানে আপনার ধরেন প্রথমবার, হ্যাঁ, সো ইউ আর ডুইং শপিং ফর দ্য ফার্স্ট টাইম এট দেয়ার অনলাইন পোর্টাল। তো আপনি ধরেন আপনার বিলিং অ্যাড্রেস দিয়েছেন, শিপিং অ্যাড্রেস দিয়েছেন, আপনার হচ্ছে সব ইনফরমেশন দিয়েছেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন, এটা প্রথমবার। তারপর আপনি আপনি যখনই লগ ইন করছেন দেখছেন যে আপনার সব ইনফরমেশন গুলো অটো হচ্ছে ফিল্ড আপ হয়ে যাচ্ছে। সো বারবার আর আপনাকে ইনফরমেশন এখানে এন্ট্রি দিতে হচ্ছে না, ইনফরমেশন মানে দে হ্যাভ ক্যাপচার্ড ইট অনলি ওয়ান্স। সো তারপর থেকে হচ্ছে ওই এক ইনফরমেশন দিয়ে হচ্ছে দে আর ট্রাইং টু সার্ভ ইউ। তো এটা হচ্ছে এগুলো করলে আসলে পুরো কাজটা অনেক ফ্লেক্সিবল হয়। তো এগুলো হচ্ছে আমাদের কিছু প্রিন্সিপালস আর কি বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং এর। আহ এখানে আর তেমন কিছু নেই, কোনো প্রবলেম আমি জানি না আছে কিনা, থাকলে বলেন, নয়তো আর একটু বাকি আছে, শেষ করে দিচ্ছি আমি। এরপরে হচ্ছে 130। উম আচ্ছা, এটা হচ্ছে ভ্যালু চেইন। আমি এটা খুব তাড়াতাড়ি করে বলে যাচ্ছি আর কি ভ্যালু চেইনটা। সো ভ্যালু চেইন হচ্ছে একটা বিজনেসের একদম র ম্যাটেরিয়ালস প্রকিউর করা, সো ফলোড বাই প্রসেসিং দোজ র ম্যাটেরিয়ালস, মেকিং দ্য ফিনিশ প্রোডাক্টস অ্যান্ড দেন ডিস্ট্রিবিউটিং দ্যাম অ্যামং দ্য কাস্টমার্স। এই পুরো প্রসেসটাকে হচ্ছে আমাদের ভ্যালু চেইন বলা হয়, যেটা হচ্ছে মাইকেল পোর্টার, উনি হচ্ছে এই কনসেপ্টটা আসলে মানে ব্যাপারটাকে কনসেপচুয়ালাইজ করেছেন। সো এটাই বলছিলাম যে এখানে দেখেন ফর্মাল একটা এক্সাম্পল, ফর্মাল সরি ডেফিনেশনটা দেয়া আছে যে আমার বিজনেস প্রসেসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত যে অ্যাক্টিভিটিস গুলোর মাধ্যমে মানে আমরা ম্যাটেরিয়ালস প্রকিউর করছি, ম্যানুফ্যাকচার করছি, পর কাস্টমারের কাছে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি প্রোডাক্টস, এবং এর মাধ্যমে আমরা কিন্তু আসলে প্রতিটা স্টেপে স্টেপে ভ্যালু জেনারেট করছি। তো এইটাকে আসলে আমরা মানে বলছি, মানে ভ্যালু চেইন বলছি। আহ এখানে দেখেন
আমাদের অ্যাক্টিভিটিস গুলো দেওয়া আছে, আমাদের যে ভ্যালু চেইন সেটার অ্যাক্টিভিটিস গুলো কি। দেখেন এটাকে কি বলা হচ্ছে নিচে, প্রাইমারি অ্যাক্টিভিটিস। সো প্রাইমারি অ্যাক্টিভিটিস দেখেন, সো দেয়ার আর 5 টাইপস অফ প্রাইমারি অ্যাক্টিভিটিস। প্রথমটা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক্স। ইনবাউন্ড লজিস্টিক্স হচ্ছে ওই যে যে ম্যাটেরিয়ালস গুলো, ইনগ্রেডিয়েন্টস গুলো হচ্ছে আমার কাছে আসছে, আমি বাইরে থেকে যে প্রোডাক্টস গুলো কিনে নিয়ে আসছি। একটা সেকেন্ড। সরি, হ্যাঁ, আসলে ইনবাউন্ড লজিস্টিক্স যেটা বলছিলাম ইস রিলেটেড টু দ্য প্রকিউরমেন্ট অর দ্য রিসিভিং অফ ম্যাটেরিয়ালস। সো আমি আর হচ্ছে এটা একটা অর্ডার দিলাম, ম্যাটেরিয়ালস দরকার বা হচ্ছে আমার যে সাপ্লাইজ দরকার, তারপরে সেটা আমি রিসিভ করলাম, এই পুরোটা হচ্ছে ইনবাউন্ড লজিস্টিক্স। মানে হচ্ছে এভরিথিং দ্যাট ইজ কামিং ইনটু মাই বিজনেস অর দ্য র ম্যাটেরিয়ালস দ্যাট উই আর রিসিভিং অ্যাট আওয়ার বিজনেস, সো ওটাকে আমরা বলছি ইনবাউন্ড লজিস্টিক্স। এটা হচ্ছে আমাদের যে ভ্যালু চেইন, তার মধ্যে একটা প্রাইমারি অ্যাক্টিভিটি। সো আমার একটা প্রাইমারি অ্যাক্টিভিটি হচ্ছে আমি ম্যাটেরিয়ালস এর অর্ডার হচ্ছে প্লেস করছি, তারপর ম্যাটেরিয়ালস গুলো রিসিভ করছি, মানে প্রকিউরমেন্টের কাজটা। অপারেশনস হচ্ছে আমি যে ম্যাটেরিয়ালটাকে প্রসেস করে ইউজ করে আমি যে ফিনিশড প্রোডাক্টস বানাচ্ছি, মানে পুরো ম্যানুফ্যাকচারিংটা, এটাই হচ্ছে অপারেশন। আউটবাউন্ড লজিস্টিক্স হচ্ছে আমি আমার ফিনিশড প্রোডাক্টস হচ্ছে আমার এখন হাতে। সো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউট করে দাও অ্যামং দ্য কাস্টমার্স। বা তার আগে আরো একটা আসলে কাজ আছে, উই মাইট হ্যাভ টু কিপ দেম এট দ্য ওয়্যার হাউস অর দ্য স্টোর। সো ওখানে আমি কিছুক্ষণের জন্য হয়তো সেটাকে হোল্ড করে রাখছি আমার ফিনিশড গুডসকে, তারপরে সেটাকে আমি কাস্টমারের কাছে ডিস্ট্রিবিউট করছি। এটা হচ্ছে আমার আউটবাউন্ড লজিস্টিক্স। মার্কেটিং এন্ড সেলস বুঝতেই পারছেন, সো ইট ইনভলভস প্রমোটিং মাই প্রোডাক্টস in front of the customers. So আমাকে প্রমোট করতে হবে, সো ইউ হ্যাভ টু লেট দেম নো অ্যাবাউট মাই প্রোডাক্ট। সো আমি যদি না জানাই তাহলে ওরা কিভাবে আমার মানে পণ্যটা কিনবে। সো হচ্ছে এটা হচ্ছে আমার মার্কেটিং এন্ড সেলস, এখানে তো সেটা বুঝেনি সব। আর এটা হচ্ছে আফটার সেলস সার্ভিস, মানে আমার সেলস ডান, তারপরে তো হচ্ছে ওই যে ওর ওর আমার আমার কাছে ওয়ারেন্টি ক্লেম করতে পারে, কোথাও কোনো প্রবলেম থাকতে পারে, প্রবলেম থাকলে হয়তো সেটা আমি অ্যাড্রেস করে দেওয়ার চেষ্টা করব বা কোনো কম্পেনসেশন দিব। এগুলো হচ্ছে আমার আফটার সেলস সার্ভিস, এগুলো আমার প্রাইমারি অ্যাক্টিভিটিস। আর এরপর দেখেন সাপোর্টিং অ্যাক্টিভিটিস, এটার মধ্যে কি আছে। সাপোর্টিং অ্যাক্টিভিটিস হচ্ছে এই প্রাইমারি অ্যাক্টিভিটিস গুলোকে ফ্যাসিলিটেট করে থাকে। ফার্ম ইন, আচ্ছা এটা না, এখান থেকে যাবে নিচ থেকে। প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট হচ্ছে শুধুমাত্র যে র মেটেরিয়ালস প্রকিউর করা সেটা না। আমি ধরেন মেশিন কিনছি, তারপর ধরেন কম্পিউটার ইকুইপমেন্ট কিনছি, একটা ফ্যাক্স মেশিন কিনছি, তারপর ধরেন ল্যান্ড কিনছি, মানে এনি এনি পারচেস অ্যাক্টিভিটি, সবকিছুই তাহলে আমার প্রকিউরমেন্টের মধ্যে করবে। তারপর হচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্ট, এটা তো অবশ্যই বুঝতে পারছেন আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস গুলো কন্ডাক্ট করার জন্য, আমাদের ম্যানুফ্যাকচারিং কাজগুলো, আমরা এখন ম্যানুফ্যাকচারিং কাজগুলো স্মুথলি করার জন্য, কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য সবকিছুতে আমাদের আসলে এখন টেকনোলজির একটা ভালো ইউসেজ আছে। সো টেকনোলজিক্যাল ইনভলভমেন্ট ডেভেলপমেন্ট যেটা, এটা আমার প্রাইমারি অ্যাক্টিভিটিসকে আসলে হেল্প করে থাকে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হচ্ছে ওই যে আমরা যে রিক্রুট করছি, হায়ার করছি, তারপর ওদেরকে ট্রেনিং দিচ্ছি, কম্পেনসেশন দিচ্ছি, বা হয়তো কাউকে টার্মিনেট করে দিচ্ছি, সবকিছু হচ্ছে পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। অ্যান্ড লাস্ট ওয়ান, ফার্ম ইনফ্রাস্ট্রাকচার। এটা হচ্ছে আমার পুরো বিজনেসের যা আছে, আমার রিসোর্স বা আমার যে স্ট্র্যাটেজিক ক্যাপাবিলিটিস সবকিছু, ঠিক আছে, আমার যে প্রোডাকশন সিস্টেমটা, তারপর হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট,
তারপর আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আমরা বিজনেসের যে কোয়ালিটিটা এনশিওর করছি সেটা, আমাদের হচ্ছে আমরা কি ধরনের প্ল্যানিং করছি ওটা, তারপর হচ্ছে আমাদের যে ফাইন্যান্সিং যে অ্যাবিলিটি আছে বা ফাইন্যান্সিং এর যে সোর্স আছে, এগুলো সবকিছুই হচ্ছে আমাদের ফার্ম ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে, যেগুলো আমার প্রাইমারি অ্যাক্টিভিটিস গুলোকে আসলে মানে প্রাইমারি অ্যাক্টিভিটিস গুলো পুল অফ করতে আসলে হেল্প করে থাকে। এটাই। আচ্ছা, এখানে দেখেন এগুলো সবকিছুতে মানে এক্সাম্পল দেওয়া আছে, প্রাইমারি অ্যাক্টিভিটিস, সাপোর্টিং অ্যাক্টিভিটিস গেল। ক্রিয়েটিং ভ্যালু, মানে ভ্যালু ক্রিয়েট করার কাজ আমার, কিন্তু কাস্টমার হচ্ছে ভ্যালুটাকে পারচেস করে থাকে। সো ওরা আসলে কতটা ভ্যালু আমার কাছ থেকে পাচ্ছে এটা কিন্তু ওরা কোনো না কোনো একটা রেফারেন্স পয়েন্টের সাথে কম্পেয়ার করে বুঝে। সো ওটা কি করে, প্রায় ওরা দেখা যায় ধরেন আমি হয়তো ফোন ম্যানুফ্যাকচারার, সো আমার কাস্টমার হচ্ছে আমার ফোনটা কিনলো, ও কিন্তু পরে কম্পেয়ার করবে ওর যে আগের ফোনটা ছিল ওটার সাথে কম্পেয়ার করে দেখবে আসলে এই ফোনের ক্যাপাসিটি কেমন বা পারফরমেন্সটা কেমন, তাহলে কিন্তু ও বুঝবে। সো হোয়াটস দ্য পারসিভড ভ্যালু। সো ও হয়তো আগে যে ফোন ইউজ করেছে, সো তার তুলনায় এখন হয়তো হচ্ছে ও ভাবছে যে না, এই ফোনটার হয়তো ভ্যালুটা আরো অনেক বেশি। সো কাস্টমার হচ্ছে ভ্যালু কিনে আমাদের কাছ থেকে, কিন্তু আমরা আসলে ভ্যালুটা জেনারেট করে থাকি। আচ্ছা সরি, এগুলো লাগবে না, এখানে যেটা আছে আমি পরে বলে দিব না, হ্যাঁ, যে আমরা কোন কোন পয়েন্ট গুলো পড়েছিলাম বা কোন সেকশন গুলো পড়েছিলাম। আচ্ছা, এটাই লাস্ট ওয়ান, দ্য ভ্যালু চেনের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এই যে জাস্ট দুটো পয়েন্ট আছে এখানে। সো মাইকেল পোর্টার হচ্ছে দুই ধরনের স্ট্র্যাটেজি বের করেছে, দুই ধরনের স্ট্র্যাটেজি যার মাধ্যমে আসলে আমরা ভ্যালু জেনারেট করতে পারি এবং আমাদের কাস্টমারদের কাছে সেই ভ্যালুটা পৌঁছে দিতে পারি। সো একটা স্ট্র্যাটেজি হচ্ছে লো কস্ট স্ট্র্যাটেজি, মানে আমি যেভাবেই হোক আমার কস্টটা কাট ডাউন করবো। কস্ট কাট ডাউন করলে কি হবে, আমার প্রোডাক্টের প্রাইসটা কম থাকবে, কাস্টমাররা সবাই মিলে আমার প্রোডাক্ট কিনতে চাবে। সেটাকে আমরা লো কস্ট স্ট্র্যাটেজি বলতে পারি। যেমন দেখেন কারের ক্ষেত্রে হিন্দাই, ওরা হচ্ছে লো কস্ট স্ট্র্যাটেজি ফলো করে, যে ওদের কারগুলো তো হচ্ছে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি। সো ওরা কি করে, অ্যাগ্রেসিভলি দে ট্রাই টু কাট ডাউন দেয়ার কস্ট। কস্ট যখন এরকম অ্যাগ্রেসিভলি ওরা কমিয়ে থাকে এবং ওদের কম্পিটিটর যারা তাদের থেকে ওদের কস্ট কম, তখন কি হয়, ওদের আসলে ইয়া করা পসিবল হয়, মানে হচ্ছে খুব একটা লোয়ার প্রাইসে কারগুলোকে অফার করা সম্ভব হয়ে থাকে। এটাকে আমরা লো কস্ট স্ট্র্যাটেজি বলি। আর ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি হচ্ছে যখন উই ট্রাই টু ইনকর্পোরেট সামথিং ইউনিক ইনটু মাই প্রোডাক্ট। সো উই আর জাস্ট স্ট্রাইভিং টু মেক ইট সামথিং প্রিমিয়াম বা ইউনিক। সো আমার আসলে কাস্টমার বেসটাই এরকম, যারা হচ্ছে খুব প্রিমিয়াম স্টাফ কিনতে চাবে এবং সেটার জন্য দে আর রেডি টু হাই প্রাইস। তো তাহলে এটা কি হতে পারে, যেমন ধরেন গাড়ির জন্য তখন যদি আমরা হিউন্ডাইয়ের কথা বলি, যারা লো কস্ট স্ট্র্যাটেজি ফলো করে, বাজেট কার ওরা দিয়ে থাকে, তাহলে মার্সিডিজ বেঞ্চ ওরা হচ্ছে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ফলো করে। সো ওদের তো আসলে কাস্টমার বেসই হচ্ছে মানে কি আপার ক্লাসের যারা ওরাই থাকে। সো ওরা হচ্ছে একটু বেশি দাম দিয়ে হলেও মার্সিডিজ বেঞ্জের কার কিনবে, কারণ ওদের থেকে আসলে ওরা সেই সুপিরিয়র পারফরমেন্সটা পাচ্ছে ওদের গাড়ি থেকে, বা হয়তো ওদের যে কাস্টমার সার্ভিস সেটাও হয়তো আরো অনেক বেশি ওটা ইমপ্রুভড, এবং এই ধরনের কাস্টমার কিন্তু দে টেন টু বি লয়াল টু দ্যাট পার্টিকুলার ব্র্যান্ড। এখানে ব্র্যান্ড লয়্যালটি কিন্তু অনেক বেশি থাকে যারা এরকম ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ফলো করে। বা ধরেন ফোনের ক্ষেত্রে যদি আমরা অ্যাপেলের কথা বলি, ফোন বা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে অ্যাপেলের কিন্তু ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি ফলো করে। সো ও আসলে ওদের কাস্টমারদের ব্র্যান্ড লয়্যালটি অনেক অনেক বেশি থাকে, ওদের প্রোডাক্ট ডিজাইন ফিচার্স সবকিছু এমন থাকে যে এগুলো খুবই একটা মানে প্রিমিয়াম সার্ভিস দেয়। সো যার জন্য কাস্টমার হাই প্রাইস দিয়ে হলেও কিনে। আচ্ছা ঠিক আছে, থাকুক এতটুকু আজকে। আচ্ছা, কারা কারা ক্লাসে প্রেজেন্ট আছেন আমি হচ্ছে একটু ওই পার্টিসিপেন্টস থেকে দেখে নিই। এখন আর অ্যাটেন্ডেন্স নিতে গেলে অনেক টাইম লেগে যাবে, এই জন্য আমি এখান থেকে দেখে নিচ্ছি। 84 students are present in the class. আচ্ছা, আহ একটা সেকেন্ড। আচ্ছা ঠিক আছে তাহলে,
আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, মানে হচ্ছে আমি দেখেও নিয়েছি আর কি এখানে কারা কারা প্রেজেন্ট, মানে হচ্ছে আমি আর কল আর করছি না আর কি। সো এমনি তো লিস্টটা আমাদের কাছে জেনারেট হয়ে যায় আর কি, মানে পার্টিসিপেন্টস এর লিস্টটা এটা ক্লাস শেষে জেনারেট হয়। সো ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, আমাদের নেক্সট ক্লাসে আমরা নিউ চ্যাপ্টার শুরু করবো। থ্যাংক ইউ।